বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, করোনা পরিস্থিতি গোটা বিশ্বকে এক চরম অনিশ্চয়তা, অস্থিরতা, উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে ফেলে দিয়েছে। কিন্তু এরই মধ্যে পৃথিবী নানা দিক থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে যাবার চেষ্টা করছে এবং তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক পরিমণ্ডলে নানা রকমের উত্তেজনা, নানা রকমের বৈরিতা, নানা রকমের সমঝোতার উদ্যোগ। ইউনিপোলার ওয়ার্ল্ড যেটি বলা হতো সেটি এখন মাল্টিপোলার, তার চেয়ে বড় কথা মাল্টিপ্লেয়ারের অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি, নিশ্চিত করবার চেষ্টা করা হচ্ছে। নানা রকমের মেরুকরণ নানা দিকে দেখতে পাচ্ছি। এইসব নানা বিষয় নিয়ে আসলে কোথায় যাচ্ছে? সামনে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন, যুক্তরাষ্ট্রের এই নির্বাচনের পরে পৃথিবীর পরিস্থিতি কি দাঁড়াবে, বা মার্কিন যুক্তরাষ্ট্র যে পথে একদিন হেঁটেছে সেই পথে হাঁটবে কিনা, সেটি একটু আলোচনার বিষয়। চীন এবং ভারতের মধ্যে বৈরিতা আমাদের দক্ষিণ এশিয়াকেও খানিকটা উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছে এবং তার সঙ্গে চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈরিতাও গোটা বিশ্বের যে নতুন মেরুকরণ সেখানটাতে অনেকখানি প্রভাব বিস্তার করছে। এইসব নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ পারভেজ ইমদাদ। পারভেজ ইমদাদ বাংলাদেশ সরকারে একসময় কাজ করেছেন সিভিল সার্ভিসে এবং তিনি এশীয় উন্নয়ন ব্যাংকের লিড ইকোনমিস্ট হিসেবে হেডকোয়ার্টারে কাজ করেছেন দীর্ঘদিন এবং তিনি ফিলিপিন্সের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। এই মুহূর্তে জনপ্রশাসন এবং সুশাসন বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে, পরামর্শক হিসেবে কাজ করছেন। আমাদের সঙ্গে কানাডার মন্ট্রিয়াল থেকে যুক্ত হচ্ছেন ডক্টর সায়রা খান। ডক্টর সায়রা খান একজন আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ। তিনি পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, যুক্তরাষ্ট্র, কানাডা, নেদারল্যান্ডসের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং লেখালেখির সঙ্গে যুক্ত, গবেষণার সঙ্গে, নানা ধরনের গবেষণার সঙ্গে যুক্ত, আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে, পরামর্শক হিসেবে তিনি কাজ করছেন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়, ডক্টর পারভেজ ইমদাদ এবং ডক্টর সায়রা খান। আলোচনাটা শুরু করতে চাই যে বিষয় নিয়ে, সেটি হচ্ছে যে আমরা সম্প্রতি দেখলাম যে ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটি চুক্তি হলো এবং এই চুক্তি অনেকে খুব ইতিবাচক হিসেবে দেখছেন, অনেকে মনে করছেন যে এটি আসলে তেমন কোনো সুপ্রভাব আগামীতে ফেলবে না এবং এখানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতার প্রসঙ্গ এসেছে। সব মিলিয়ে যে আলোচনাটা করতে চাই, কারণ মধ্যপ্রাচ্যের উত্তেজনার একটা বড় কারণ বহুকাল ধরে ইসরায়েল এবং প্যালেস্টাইনের বিরোধ। আপনারা কি মনে করেন কিনা যে এই বিরোধ, এই সমঝোতা ওই বিরোধ নিষ্পত্তিতে কোনো ভূমিকা রাখবে? দ্বিতীয়ত হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে এর কি প্রভাব পড়বে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে? এবং মুসলিম বিশ্বের আমরা জানি যে ইজিপ্ট এবং জর্ডানের পরে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে সরাসরি কূটনৈতিক সম্পর্কে যুক্ত হচ্ছে ঘোষণা দিয়ে, এবং তার বাইরে আমরা এও জানি যে বেশ কিছু মুসলিম রাষ্ট্র কিন্তু ইসরায়েলের সঙ্গে পরোক্ষভাবে নানাভাবে সম্পর্ক রেখে চলেছে, যদিও বাংলাদেশ তার বাইরে আছে, কারণ বাংলাদেশ এখন পর্যন্ত বাংলাদেশের পাসপোর্টে লেখাই আছে যে ইসরায়েলের সঙ্গে ইসরায়েলে যাওয়া আসা করা যাবে না, পাসপোর্ট ব্যবহার করা যাবে না এবং কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক নাই। তো সব মিলিয়ে একটু শুনতে চাইছি এই সমঝোতাকে বা এই চুক্তিকে আপনারা কিভাবে দেখেন? ডক্টর সায়রা খান প্রথমে। আচ্ছা, আমি তাহলে প্রথমে আপনাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ আমাকে এত দূর থেকে ইনভাইট করার জন্য। এটা শোকের মাস, তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করি। যেটা বললেন সেটা তো খুবই ইন্টারেস্টিং। এমন একটা হাবভাব হচ্ছে দুনিয়াতে, এমন একটা হাবভাব মিডিয়াতে দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে এটা খুব একটা সাবস্ট্যান্সিয়াল কোনো একটা মেজর একটা কোনো ডিল হয়েছে। এটা কি অ্যাকচুয়ালি একটা ডিল, যেটা নাকি এব্রাহাম অ্যাকর্ডের কথা বলছেন তো আপনি, যেটা ইসরায়েল এবং ইউনাইটেড আরব এমিরেটস এর সাথে হলো। তো এটা কি কোনো ডিল? এটা কি জিনিস? এটা অ্যাকচুয়ালি পিআর, পাবলিক রিলেশনস, তিনটা দেশের তিনটা নেতার মধ্যে। আপনি যদি ভালো করে চিন্তা করে দেখেন, এটা একটা 2 level গেম। আমি যেভাবে দেখি অ্যাজ এন ইন্টারন্যাশনাল রিলেশনস পার্সন, যে এটা ডোমেস্টিক পলিটিক্স এ তিনটা দেশের প্রবলেম চলছে। আমেরিকার কথা তো বলারই বাইরে। আমেরিকা যেভাবে, রাদার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে করে আপনার প্যান্ডেমিকটা অ্যাড্রেস করলেন, টোটাল ফেইলিয়ার। পার্শ্ববর্তী দেশে আমি থাকি, ক্যানাডাতে, যেখানে এখনো কিন্তু আমরাও ফ্ল্যাটেন করতে পারি নাই কার্ভ।
যদি ওভাবে চিন্তা করেন, এখনো আমরা ভয়ে ভয়ে আছি, না হলে আমরাও নিশ্চয়ই বাইরে যেয়ে কাজ করতাম, ঘরে থেকে অনলাইনে কাজ করতাম না। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এত কাছের একটা বর্ডারিং দেশে আমরা এত যথেষ্ট ভালোভাবে জিনিসটা সামাল দিলাম, কিন্তু আমেরিকা দিতে পারলো না। তো ওদের ইকোনমি একটা টোটাল স্ট্যাগনেশনের মধ্যে এসে পড়েছে, এক ধরনের একটা ফেইলিয়ার দেখা যাচ্ছে। এবং ট্রাম্প অবভিয়াসলি এমনি তো ফরেন পলিসিতে ইটস আ মেসড আপ সিচুয়েশন, কোথাও কোনো ভালো কিছু করতে পারেন নাই। ইরান থেকে বেরিয়ে আসছেন, এবং সেখানে বেরিয়ে আসার পরে কি হলো, ইরান, আমি ওই ব্যাপারে হয়তো পরে কথা বলবো, ইরান কি করছে, ইরান অ্যাকচুয়ালি ডিলের মধ্যেও আছে, যেটা ইরান নিউক্লিয়ার ডিল, এবং মধ্যে থেকে সে তার মতন এনরিচমেন্টটা চালাচ্ছে। এবং অন্যান্য যারা দেশ সেখানে আছে, ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো এবং চায়না এবং রাশিয়া ভালো মতনই বলছে আমরা মনিটর করছি, দেখছি, অপছন্দ করছি, ঠিক হচ্ছে না, কিন্তু ইরান এক্স্যাক্টলি যা চালানো তাই চালাচ্ছে। তো এটা তো একটা টোটাল ফেইলিয়ার। নর্থ কোরিয়ার ক্ষেত্রে কিছুই করতে পারলো না, আমি প্রলিফারেশনের রেলমে বলছি। আপনি যদি দেখেন ইরাক এখনো আনস্টেবল, ইয়েমেন এন্ড সিরিয়াতে যুদ্ধ চলছে এবং সেখানে ইরানিয়ান ইনফ্লুয়েন্স আছে। হ্যাঁ, তো কোথায় শান্তি? So basically, he's been a total failure in terms of his foreign policy formulation, foreign policy implementation, কিছুই করতে পারে নাই। And then election is just knocking on the door. তো কি দাঁড়াচ্ছে, নভেম্বরের আগে কোনো একটা ডাইভার্সনারি কোনো একটা পলিসি নিতে হবে, যেটা কিনা কি আমরা বলি। মিস্টার ট্রাম্প কি ইলেকশনকে সামনে রেখে কোনো মাইলেজ নেবার চেষ্টা করছেন? সেটাই বলছি, একটা ডাইভার্সনারি একটা পলিসি নিচ্ছেন, একটা ডিস্ট্রাক্ট করতে চাচ্ছেন। ইউ নো, উইভ সিন দ্যাট ইন দ্য পাস্ট। ইভেন যদি আপনারা পার্সোনাল লেভেলেও চিন্তা করেন, ক্লিনটনও যখন বসনিয়াতে গেছিল তখন অনেক দিন যান নাই, তারপরে অনেকদিন মুসলিমদেরকে এলিয়েনেট করেছে, অনেকদিন ওই প্রবলেমকে গ্রহণযোগ্য বলে মনে করেন, বা ওইটা কোনো এড্রেসিং কোনো প্রয়োজন আছে সেটাও মনে করে নাই। কিন্তু যেই মাত্র মনিকা লুইন্সকি অ্যাফেয়ার হলো, হি ওয়েন্ট দেয়ার এন্ড ডেট অন এগ্রিমেন্ট হলো। সো বেসিক্যালি ওই একই কেস, ইলেকশন যখন আসতে থাকে, এটা পার্সোনাল না, এটা কিছু না, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ, কিছুটা পার্সোনাল ফর শিওর। Trump wants to be in power, wants to be re-elected, and he's been a total failure. এবং সবথেকে বড় কথা হচ্ছে ডোমেস্টিক রেলমে এরকম ফেলিয়ার, there is no cohesion. ডোমেস্টিক লেভেলে ওদের কোনো কোহেশন নাই। এই যে নাই, এটাতে করে সে তো বিশ্বকে যে লিড করে, যে আমেরিকা যে একটা বলে ওয়ার্ল্ডস পুলিশম্যান, কেন বলে? আমরা জেনে এসছি, আমরা বড়ই হয়েছি জেনে যে আমেরিকা দুনিয়া চালাচ্ছে, তাই না? তো সেটার থেকে এই পর্যায়ে আসলো কেমনে? এটা কিন্তু ট্রাম্প ছাড়া, আমি পিছনে যাব না, ডেমোক্র্যাটদের রুলে যাব না, কিন্তু ট্রাম্পের পার্সোনালি যদি আপনি ওভাবে দেখেন, he's been a total failure. তাতে করে হচ্ছে he wants to distract. If you go to ইউনাইটেড আরব এমিরেটস, সেখানে কি এই লোকটা সবসময় প্রুভ করতে চাচ্ছে, জায়েদ, যেটা যার নাম নাকি ক্রাউন প্রিন্স কি মোহাম্মদ বিন জায়েদ, রাইট? উনি কি করতে চাচ্ছে? এগেন ওনার ক্ষেত্রে উনি দেখাতে চাচ্ছে হি ইজ আ মডারেট মুসলিম লিডার। আগেও উনি 2019-এ পোপ ফ্রান্সিসকে ইনভাইট করেছিলেন টু প্রুভ যে ইসলামিক ওয়ার্ল্ডে উই ক্যান অলসো ব্রিং ইন এমন একটা খ্রিস্টান একটা লোককে, যে নাকি ওদের জন্য খোদা তাআলা ওয়ার্ডটা বলা উচিত হবে না, ইজ সাচ আ বিগ পার্সোনালিটি, হ্যাঁ, ইন দ্য রিলিজিয়াস স্ফিয়ার। তো তাকে এনেছেন। তার আগে ইফ আই রিমেম্বার ইট ওয়াজ প্রবাবলি 2016, ইউএই কিন্তু হঠাৎ করে একটা মিনিস্ট্রি অফ টলারেন্স তৈরি করে ফেললো, একটা এস্টাবলিশ করলো, which was like telling the world, you know, আমরা মুসলিম দেশ, but at the end of the day আমরা moderate দেশ। তো সেখানে অন্য ধর্মের উপাসনালয় করে দেওয়া হয়েছে। Absolutely. So basically ওনার থিওরি এবং ওনার অ্যাডমিনিস্ট্রেশনের থিওরি, রিমেম্বার হি ইজ লাইক আ ডি ফ্যাক্টো লিডার, রাইট? সো ওনার অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি হচ্ছে, আই এম জাস্ট কামিং টু দ্য লাস্ট পয়েন্ট, পলিসি হচ্ছে যে আমি মডারেট হিসাবে প্রুভ করবো, বাট দেন আমার একটা ধারণা, there is a little bit of strategy there too. ভালো করে চিন্তা করে দেখেন, ইলেকশন পর্যন্ত যদি কোনোভাবে এই ওয়েস্ট ব্যাংকের অ্যানেক্সেশনটা পোস্টপোন করা যায়, সেটা হলে কিন্তু আরবদেরও সুবিধা হয়, প্যালেস্টাইনেরও সুবিধা, which Palestinians are not understanding. আমি বলছি না যে জায়েদ খুব একেবারে সাংঘাতিক স্ট্র্যাটেজিক্যালি এটা চিন্তা করেছেন, হয়তো নিজের জন্যই করেছেন, but that's where he stands. As far as Netanyahu is concerned, চিন্তা করে দেখেন, again another failure, legal cases চলছে, battles চলছে, ওর সারাক্ষণ বলছে রেজিগনেশন করো, 20% আনএমপ্লয়মেন্ট, স্ট্যাগনেশন অফ দ্য ইকোনমি। সো তার ভিতরে ওয়াইটন, তার অন্য পার্টির সাথে তার সারাক্ষণ কনফ্লিক্ট। সেও চাচ্ছে যে যদি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন আসে, বাইডেন হ্যারিস টিকেট আসে, তাহলে যেন
he can sail smoothly. আর যদি না আসে তখন annexation করবে. So there is really a two power play এখানে. Domestic politics বলে না is an extension of foreign policy, or foreign policy is an extension of domestic policy. ওটাই চলছে যে scapegoating করছে তিনটা দেশ. জি, ডক্টর মোহাম্মদ পারভেজ ইমদাদ, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। এবং এখানে বোধহয় সৌদি আরবেরও খানিকটা ভূমিকা আছে, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে, বিশেষ করে সৌদি ক্রাউন প্রিন্সের। ডক্টর পারভেজ ইমদাদ। জি, সবচেয়ে প্রথম গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বঙ্গবন্ধুকে। শোকের মাস, বঙ্গবন্ধুর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি, এবং ওনার ফ্যামিলি সদস্যদের প্রতি শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ইউএই এবং ইসরায়েলের মধ্যে যে লেটেস্ট যে ঘটনাটা, যে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের ব্যাপারে যে বিষয়টা এসছে, এটা দেখতে গেলে আমরা একটু পিছনে যেতে হবে। সেটা হচ্ছে যে 1977-এ যে দেখেন তখন যে ক্যাম্প ডেভিড এগ্রিমেন্টটা হয়েছিল জিমি কার্টারের সময়, তো তারপরে যদি আপনি দেখেন এর বেশ কয়েক বছর পরে, মানে এখন থেকে বছর 8-10 আগে মিডল ইস্ট পিস প্ল্যান যেটা ছিল, যে টু স্টেট emergence of two states, Israel and Palestine would be two separate states. সেইটা যখন আমার যদি মনে পড়ে মিস্টার ক্লিন্টনের সময় এটা হয়েছিল, সেই প্রস্তাবে মোটামুটি অনেক আরব রাষ্ট্র রাজি হলেও ইসরায়েল তখন রাজি হয়নি। তারপরে 2 বছর আগে ট্রাম্প পিস প্ল্যান যেটা মিস্টার ট্রাম্প 2 বছর আগে দিয়েছিলেন, সেখানে ওই টু স্টেট থিওরি থেকে ফিরে এসেছিল। সেখানে ইসরায়েল এবং প্যালেস্টাইন সেপারেট স্টেট ওটা উল্লেখ না করে ডিউরেবল পিস, কোট আনকোট ডিউরেবল অ্যান্ড স্টেবল পিস ইন দ্য রিজিয়ন বলে উল্লেখ করা হয়েছিল, কিন্তু ওখানে ইসরায়েলি উইথড্র ফ্রম দি অকুপাইড টেরিটরিজ এটা উল্লেখিত হয়নি। তখন একটা বিতর্ক ছিল যে এটা একটা সাস্টেইনেবল এগ্রিমেন্ট হবে কিনা। তো ইফ ইউ কাম অ্যাক্রস দ্য জার্নি অফ দিস এগ্রিমেন্টস, এগুলা বিশেষ কতগুলা সময়ে কতগুলা সমাধানের ঠিক সাস্টেইনেবল সমাধানের জন্য না, কিছু আপেক্ষিকভাবে বর্তমানের কিছু সমস্যার এবং উত্তেজনা প্রশমনের জন্য, এবং কিছু কিছু রাষ্ট্রের হয়তো ইমিডিয়েটলি জাতীয় স্বার্থের জন্য, স্বাভাবিকভাবে যে কোনো রাষ্ট্রই তার জাতীয় স্বার্থ দেখবে, সেইটা মিট করার জন্য এই ধরনের এগ্রিমেন্ট গুলা হয়। যেমন মনে করেন এখন ইউএই মনে করছে যে তাদের ন্যাশনাল পলিটিক্যাল এবং ইকোনমিক ইন্টারেস্টের জন্য তারা হয়তো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যোগাযোগ করে তারা এই অ্যানাউন্সমেন্টটা দিয়েছে। ইসরায়েল এখন একটা ইন্টারনাল পলিটিক্যাল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, and Israel hasn't changed its stance since it was created in 1948 based on the Balfour Declaration. তারপরে আপনি দেখেন 67-এর আরব ইসরায়েলি ওয়ারের পর থেকে ইসরায়েল কিন্তু তার নীতি থেকে সেই যে একটা ইনট্রান্সিজেন্স যেটা বলে, এই এগ্রিমেন্টে ইসরায়েলের একটা কমিটমেন্ট আছে ওয়েস্ট ব্যাংক নিয়ে। আসছি আমি এইবার আমি একটু আগে যে বললাম যে ক্যাম্প ডেভিডের সময় যেই কথাটা, যে কমিটমেন্টটা ছিল জিমি কার্টারের সময়, তখন ইসরায়েল বলেছিল দ্যাট দে উইল নট অকুপাই ফার্দার ল্যান্ডস বাট দে উইল নট অলসো মুভ ফ্রম দ্য অকুপাইড ল্যান্ডস। এইবার একটা কথা, এক্স্যাক্টলি ইউ আর রাইট, এন্ড ডক্টর সারা খান বললেন এক্স্যাক্টলি, যে এইবার বলেছে ইসরায়েল উইল কোট আনকোট সাসপেন্ড প্ল্যান অ্যানেক্সেশন অফ দ্য ওয়েস্ট ব্যাংক, এর পরে যে ওয়েস্ট ব্যাংকের বাকি যেটুকু জায়গা তারা দখল করার হুমকি দিচ্ছিল সেটা থেকে তারা বিরত থাকবে। এখন এইটা ডিপেন্ড করবে অন হাউ ইফেক্টিভ দ্য ওআইসি, দি আরব লিগ অ্যান্ড গালফ কোঅপারেশন কাউন্সিল যারা আছে, তাদের মধ্যে একটা খুব কোহেশন কিন্তু লক্ষ্য করা যায় না, এবং আরব ওয়ার্ল্ডে যে ডিসইউনিটি যেটা আছে অনেকটা, সেটার অনেকটা সুযোগ ইসরায়েল নিয়েছে সব সময়। এখন ইউএই ওয়েন্ট অ্যালোন হোপিং দ্যাট এটা অনেকটা তারা মনে করছে যে আর্লি 70s ইজিপ্ট, জর্ডান, লেবানন এবং পরে টার্কি ইসরায়েলের সঙ্গে ডিপ্লোম্যাটিক রিলেশনস এস্টাবলিশ করেছে, তারা ওদের ন্যাশনাল ইন্টারেস্টে, মেইনলি সিকিউরিটি ইন্টারেস্টে। ইজিপ্ট তো এটা করতে গিয়ে মিস্টার আনোয়ার সাদাত জীবনী দিয়ে দিল। টার্কি খুব নাজুক অবস্থায় অনেক দিন টার্কিকে সহ্য করতে হয়েছে এর ইফেক্টটা। জর্ডান
very tactfully, King Hussein was a very, very skilled and astute ruler, and also his son, King Abdullah. ওরাও ওটাকে সামলে নিচ্ছে as a sort of security arrangement. লেবানন অনেক সংঘাতের মধ্যে দিয়ে গেছে। এখন ইউএই আমার মনে হয় বেসিক্যালি ইউএই এটা করেছে ফর ইকোনমিক মাইলেজ কিছুটা, হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আশ্বাস পেয়েছে যে অর্থনৈতিকভাবে ইসরায়েলের সঙ্গে তারা একটা সম্পর্কের দিকে এগোতে পারে, কিন্তু অনেকটা ডিপেন্ড করবে এখন অন্যান্য আরব কান্ট্রিজ এবং ওভারঅল ওআইসি মেম্বার দেশগুলো কিভাবে জিনিসটার দিকে এগোবে, এবং সামগ্রিকভাবে এভরি কান্ট্রি উইল সি ফার্স্ট অফ অল দেয়ার ওন ন্যাশনাল ইন্টারেস্ট। এখন ন্যাশনাল ইন্টারেস্টের দুটো মেইন যেটা মানে কম্পোনেন্ট, মানে পলিটিক্যাল সাইড, দেয়ার ইন্টারনাল পলিটিক্যাল স্টেবিলিটি, হাউ দ্য পিপল উইল টেক ইট, আর একটা হচ্ছে দ্য ইকোনমিক ইন্টারেস্ট। এই ক্ষেত্রে জিলু সাহেব আমার একটা উদ্ধৃতি দিতে ইচ্ছে করছে এখানে। দুজন বিখ্যাত মার্কিন কূটনীতিক কেনেথ রাশ এবং জোসেফ সিসকো, দে সার্ভ মিস্টার জেরাল্ড ফোর্ড এন্ড মিস্টার জিমি কার্টার। তো ওনাদেরকে পাঠানো হয়েছিল চীনে, তখন চায়না যখন ট্রান্সফর্ম করছিল টুয়ার্ডস লিমিটেড ওয়ে ফ্রি মার্কেটে। তো তারা এসে ইউএস প্রেসিডেন্ট তখন মিস্টার জেরাল্ড ফোর্ডের কাছে রিপোর্ট দিয়েছিলেন, খুব সংক্ষেপে বলছি, we will see how events unfold, reaction revolves and circumstances transform. এইভাবে তো এখনো আমরা দেখবো how events unfold, reaction revolves and circumstances transforms. তো এখন আগামী সপ্তাহগুলো বিশেষ করে মার্কিন ইলেকশনের পরে এর উপর ডেভেলপমেন্ট গুলা মানে বোঝা যাবে। আমি মার্কিন ইলেকশনের আগে খুব একটা কিছু এই ক্ষেত্রে খুব মানে ফাস্ট বা আর্জেন্ট কিছু হবে বলে আমার মনে হচ্ছে না। এখানে আরেকটা কথা ডক্টর সারা খান ও শি ভেরি রাইটলি সে, ইরানের রোলটা বোঝা যাবে, কাতারের সঙ্গে অন্যান্য আরব ওয়ার্ল্ডের আরব দেশগুলোর যে সম্পর্কটা সেটা ইয়ে করা যাবে, দেখা যাবে। এখানে আমি আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছি, যদি আপনি ফরেন পলিসির অগ্রাধিকার গুলা দেখেন, আমি জাস্ট ছোট্ট করে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। কোল্ড ওয়ারের সময় মার্কিন যুক্তরাষ্ট্র খুব কেয়ারফুলি কোল্ড ওয়ার যখন চলছিল, হাউ দে কন্ডাক্টেড দেমসেলফ উইথ দোজ অ্যালাইজ হু ওয়ার অলসো টিল্টেড টুয়ার্ডস দ্য ফর্মার সোভিয়েত ইউনিয়ন। এক, দুই, সোভিয়েত ইউনিয়নের পতনের পরে মার্কিন ফরেন পলিসি কিভাবে ইস্ট ইউরোপের তখন যে মানে ট্রানজিশনাল ইকোনমির দিকে এগোবার আগে তাদেরকে অনেক এইড দিল, যখন সোভিয়েত ইউনিয়ন 1991-এ ইয়ে হয়ে গেল, কলাপস করলো। সেকেন্ড, আপনি দেখেন যে 1991-এ সোভিয়েত ইউনিয়ন ফল করার পরে গর্বাচেভ এর সময় এবং তারপরে এডওয়ার্ড শেভেনাজে এবং আদার্স, তারা করলো কি, তাদের ফরেন পলিসি এমন ভাবে রিভাইজ করলো যে সোভিয়েত ইউনিয়নের ফরেন পলিসির ওই ধারটা রাখলো, কিন্তু রাশিয়ান ফেডারেশনের মধ্যে তারা একটা নতুন কম্পোনেন্ট আনলো অফ লুকিং অ্যাট ইটস অ্যালাইজ ইন এ ডিফারেন্ট ওয়ে, দ্যাট দি পলিসি এ চেঞ্জ, এবং সেই হিসাবে দেখবেন। থার্ডলি আমি এখানে বলতে যাচ্ছি, চায়না মিড 70s-এ যখন দেং সিয়াওপিং এর সময় একদম কট্টর কমিউনিজম থেকে সরে ফ্রি মার্কেট, কিছু ফ্রি মার্কেট ঠিক না, একটু লিবারেল যখন হলো দেং সিয়াওপিং এর সময়, তখন আপনি দেখবেন চায়না খুব ধীর গতিতে এবং সাবধানে অনেকটা তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক পলিসি ট্রান্সফর্ম করেছে। আমি এই প্রসঙ্গে আমার এই বক্তব্য শেষ করার আগে আমি খুব অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমি স্মরণ করছি আমাদের বঙ্গবন্ধুর সময়। দেখেন 1972 to 75-এর অগস্ট পর্যন্ত বঙ্গবন্ধুর ফরেন পলিসি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ম্যাচিউরড ফরেন পলিসি ইন দ্য হোল অফ এশিয়া। আপনি দেখেন তখন রাশিয়া এবং ইন্ডিয়া আমাদেরকে মুক্তিযুদ্ধে হেল্প করেছে, তারপরে বঙ্গবন্ধু ওই যারা মুক্তিযুদ্ধে ডিরেক্টলি হেল্প করেনি, ধরেন চায়না ছিল, আমেরিকা ছিল, কিন্তু বঙ্গবন্ধু জাতিসংঘের সদস্য পদের জন্য চেষ্টা করছিলেন এবং অত্যন্ত দক্ষতা, দূরদর্শিতা এবং মানে স্টেটসম্যানশিপের সঙ্গে উনি সবার সঙ্গে ওনার মানে ফরেন পলিসি যেটা আমাদের কর্নারস্টোন, ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান, সেইটার ভিত্তিতে উনি এগোচ্ছিলেন, যার জন্য আমরা 74-এ আমরা জাতিসংঘের সদস্য পদ মানে পেলাম। আর একটা আপনি দেখেন যে সেখানে উনি ওআইসি সামিটে গেলেন এবং এটা অত্যন্ত সাহসিকতার পরিচয়। ফরেন পলিসিতে দক্ষতা, জাতীয় স্বার্থটা সবচেয়ে বড় করে দেখার একটি অসাধারণ এক্সাম্পল বাংলাদেশ 1972 to 1974-এর অগস্ট পর্যন্ত বঙ্গবন্ধুর সময় যেটা বাংলাদেশ যেটা ডেমনস্ট্রেট করেছে
এটিও আমি যে এক্সাম্পল গুলা বললাম একটু আগে, সেরকম একটা উল্লেখযোগ্য এক্সাম্পল। তো আমি আশা করছি জাস্ট এক লাইনে যদি মিস্টার পারভেজ ইমতিয়াজ জানতে চাই যে ইসরায়েল ইস্যুতে বাংলাদেশের যে অবস্থান সেটা কিভাবে দেখেন আপনি? আমি মনে করি এখানে আপনি যে নীতির সংবিধানের যে নীতির কথা বলা হচ্ছে সেই নীতি যদি বিবেচনায় নেন, 1971 তাদের ভূমিকার প্রশ্ন যদি বিবেচনায় নেন, সবকিছু বিবেচনায় নেন, কি মনে হয় আপনার কাছে? এবং অন্যান্য মুসলিম দেশ এখন যেভাবে তাদের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে, সেই সব বিবেচনা থেকে বাংলাদেশের অবস্থানকে আপনি কিভাবে দেখেন? জাস্ট এক লাইনে, পরে আমি ডক্টর সারা খানের কাছে 2 লাইনে বলবো। মানে ঠিক আছে, 3 লাইনে বলেন আপনি। আপনি দেখেন 1972-তে কিন্তু ইসরায়েল বাংলাদেশকে রেকগনাইজ করার একটা প্রস্তাব দিয়েছিল থ্রু রাশিয়া এবং ইন্ডিয়া, কারণ ইন্ডিয়ার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক খুব বেশ মানে গভীর সম্পর্ক। বঙ্গবন্ধু রাজনৈতিক ফার সাইটেডনেস এবং মানে স্টেটসম্যানশিপ, বঙ্গবন্ধু ওই রেকগনিশন অ্যাকসেপ্ট করেননি। আইদার ডক্টর কামাল হোসেন ওর আব্দুল সামাদ আজাদ সাহেব তখন মানে ফরেন মিনিস্টার। বঙ্গবন্ধু সরাসরি নির্দেশ দিয়েছেন নো, উই উইল গো স্লো। বঙ্গবন্ধু আরব ওয়ার্ল্ডের সঙ্গে সম্পর্কটা দেখেছেন, ওআইসি উনি সামিটে গেছেন। He has taken Bangladesh foreign policy 100 years ahead. সেটার ভিত্তিতেই বাংলাদেশের পরবর্তী ফরেন পলিসি হলো। এখন আমরা দেখব, আমি দেখেছি কেউ কেউ হয়তো মানে আলোচনায় মানে বলেন ইসরায়েলের সঙ্গে আরব ওয়ার্ল্ডের সম্পর্ক যাই হোক আমরা চিন্তা না, আমি মনে করি আমরা কেয়ারফুলি আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট দেখবো এবং আরব ওয়ার্ল্ডের সঙ্গেও আমাদের সম্পর্কটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এটাও মানে মনে রাখতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট, ইকোনমিক ইন্টারেস্ট আমরা দেখবো। যদি দেখি আস্তে আস্তে অন্যান্য দেশও এগোচ্ছে, তারপর নন আরব মুসলিম মেজরিটি স্টেটস গুলো ওরাও এগোচ্ছে, এবং আমাদের অর্থনৈতিক ইন্টারেস্ট ইসরায়েলের সঙ্গে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ করলে আমাদের কি লাভ হচ্ছে, সেটা আমরা বিবেচনা করে ধীর গতিতে আমরা এখন এজেন্সি দেখবো অবস্থা কিভাবে, সেভাবে আমরা এগোবো। জি, ডক্টর সারা খান, এই যে কোল্ড ওয়ারের কথা বললো, এখনো এক ধরনের ওয়ার চলছে এবং আমরা তো বাণিজ্য যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র চায়নার মধ্যে সেটি লক্ষ্য করলাম। আমরা প্যান্ডেমিকের সময় মাস্ক নিয়ে, এখন ভ্যাকসিন নিয়ে নানা রকমের রাজনীতি লক্ষ্য করছি এবং নানা রকমের আরব ওয়ার্ল্ডের মধ্যেও মুসলিম দেশগুলোর মধ্যে নানা রকমের মেরুকরণ দেখতে পাচ্ছি এবং মার্কিন যুক্তরাষ্ট্র চায়নাকে ঘিরেও নানা রকমের মেরুকরণ দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে, এবং ট্রাম্পের কথা আপনারা দুজনেই বলছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তো জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থাপন থেকে শুরু করে নানা কিছুই তিনি করবার চেষ্টা করছেন এবং প্রশ্ন হচ্ছে, সেটি আপনারা ভালো বলতে পারবেন, যে আগামী নির্বাচনে ইসরায়েল তাকে আসলে কতটা সাপোর্ট দিতে পারবে, রাশিয়া কতটা তার পাশে আগেরবারের মতো দাঁড়াবে, সেই সব প্রশ্ন এখন নানান আলোচনার মধ্যে আছে। অন্যদিকে বাইডেন হ্যারিস তারা কি করতে পারবেন, সব মিলে একটু শুনতে চাই আপনার কাছে যে আসলে আন্তর্জাতিক রাজনীতির মেরুকরণ রাজনীতিটা আসলে কোথায় দাঁড়াবে এবং পোস্ট প্যান্ডেমিক সিনারিওটা কি হবে। আমি অ্যাকচুয়ালি আগে যে কথাটা বলছিলাম ওটা কিন্তু ইনকমপ্লিট থেকে যাবে যদি আমি শুধু ডোমেস্টিক পলিটিক্স বলি। একটুখানি তো ইরান সম্বন্ধে বলতে হবে। আপনি চায়না আনলেন এমনিতেও, এখনই এই এখনকার কোয়েশ্চেনেও। সো আসলে ট্রাম্প তো অবভিয়াসলি যেটা বললাম যে উনি ওনার ডোমেস্টিক পলিটিক্স এর জন্য করেছেন, এবং বাকি দুটো দেশের কথাও বললাম, ইসরায়েল এবং ইউএই। কিন্তু আরেকটা মেজর জিনিস হচ্ছে ইরান, রাইট? ইরান এবং চায়নার কি হচ্ছে, একটা নতুন ডিল হচ্ছে। ইরান তো বলে বেড়াচ্ছে যে 25 ইয়ার্স এর জন্য এই ডিলটা হবে, এবং এই ডিলটা তো একটা মেজর ডিফিট ফর দ্য ইউনাইটেড স্টেটস। কারণ আপনি যদি, আমি পোলারিটিতে এখন আসতে চাই না, কারণ আপনার প্রশ্ন অন্য, আপনার প্রশ্ন ইউএস ইলেকশনস, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি চিন্তা করে দেখেন, এটার মানে হচ্ছে যেই মাত্র চায়নার আসলে ইরান ছাড়া, ইরানের সাথে যদি এখন প্রপারলি হয়, এটাও তো ইন দ্য প্রসেস, 4টা অ্যালাই আছে মিডল ইস্টে। অ্যালাই বলবো নাকি তাদের সাথে সম্পর্ক, বাণিজ্যের সম্পর্ক, ইউএই, সৌদি আরবিয়া, ইউএই, ইজিপ্ট এবং ইরাক, এই 4টা দেশ কিন্তু আসলে আমেরিকান অ্যালাই। সো দ্য অনলি ফো যার সাথে চায়না একটা রিলেশনশিপ ডেভেলপ করতে চাচ্ছে ইন দ্য মিডল ইস্ট ইজ ইরান। ফো বলতে ইউনাইটেড স্টেটস এর এনিমি। সো এটা চায়নার জন্য একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে চায়না চলে যাবে যদি এটা ইমপ্লিমেন্ট করতে পারে। বেসিক্যালি চায়নার কিন্তু আসলে ইরানকে তেমন বিশেষ দরকার নাই,
ইরানের দরকার, as we know, for sanctions, for economic development, prosperity, এই যে আপনার JCPOA নিয়ে যা চলছে, যদি ইভেন বেরিয়েও আসতে চায়, চায়না যেহেতু পার্ট অফ that deal, major part, চায়না এবং রাশিয়া, এবং we all know about the triangular relationship, চায়না, রাশিয়া এবং ইরানে যেটা চলছে, এই পুরো জিনিসটা কিন্তু ট্রাম্পের জন্য অত্যন্ত থ্রেটনিং। ট্রাম্প না, অ্যাকচুয়ালি আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের জন্য। and I'm coming to that, যে মাত্র আপনি ইলেকশনের কথা বলছেন সেটা অটোমেটিক্যালি আসবে। সো বাইডেন হ্যারিস কি? Well, Biden Harris's ticket kintu ashole khub strong. Why? Because Biden is pretty old or onek experienced, of course, vice president chilen. Harris, what does she bring? She's the first Black American, Asian American, South Asian American jini naki eto boro ekta executive position e jawar kotha jodi vice president hote pare. She's been a senator for a very long time, astute politician, bhalo kotha bole, jane what she's talking about, extremely hawkish. So এটা কেন বলছি hawkish কথা? তার personality, তার background, sure she comes from immigrant parents, but at the end of the সেটার জন্য she talks about discrimination, injustice, gender politics and so on and so forth. কিন্তু জানেন হ্যারিসের ব্যাকগ্রাউন্ড যদি দেখেন তাহলে দেখবেন she's been a staunch supporter of Israel. তার ইসরায়েলি কমিউনিটির প্রতি তার প্রচন্ড তার ভালোবাসা। শিওর একটু কন্ট্রাডিকশন থাকবে, ট্রাম্পের এগেইনস্টে কোন জায়গায় আছে, মুসলিম ব্যানকে ভীষণভাবে ভোকালি ক্রিটিসাইজ করেছে। কিন্তু রিমেম্বার, we are not 100% sure, এখন কেউই শিওর না আসলে কি হবে, কিন্তু খুব একটা শিওর না যে সে আসলে সে কতটা মুসলিমদের পক্ষে যাবে। শিওর তারা কেউই কিন্তু অ্যানেক্সেশন চায় না, মেক নো মিস্টেক ইন দ্যাট, রাইট? শিওরলি তারা কেউই চায় না, কিন্তু at the end of the day we actually don't know কতটা হকিশ হবে, কতটা এগ্রেসিভ হবে, কতটা ডিফারেন্ট মোড নিবে, ডিফারেন্ট প্যাথ নিবে ট্রাম্পের থেকে। Just because Trump is a very difficult personality, he's not been able to rule properly, তার নিজস্ব কতগুলো প্রবলেম আছে, বুঝে না, এগুলো সবাই সবসময় বলে, একজন লেম্যানও বলে, সেই জন্য হয়তো আমরা ট্রাম্পকে আরেকভাবে দেখি। কিন্তু আই ওয়ান্ডার ও আসলে কি হবে। বাইডেনের কথা যদি চিন্তা করেন, বাইডেন himself has also been a strong supporter of Israel. বাইডেন যখন সেনেটর ছিল, as early as 1995, if I remember correctly, জেরুজালেম এমবাসি একটা ডেক্লারেশন ছিল, তখন সে ক্লিয়ারলি বলেছিল যে আমি মনে করি যে ইসরায়েলি আনডিভাইডেড, মানে জেরুজালেম ইসরায়েলের আনডিভাইডেড ক্যাপিটাল হওয়া দরকার। So how does he change his policies? সব পলিটিশিয়ানরা চেঞ্জ করে, লিবারালসরা রিয়েলিস্ট হয়, রিয়েলিস্টরা লিবারালস হয়, এটা খুবই অস্বাভাবিক। আপনিও বাংলাদেশেও জানেন পলিটিক্স কিভাবে চলে, আওয়ামী লীগে যারা ছিলেন বিএনপিতে যায়, বিএনপি থেকে জাতীয় পার্টিতে, বাট এক ধরনের আইডিওলজি মানুষের থাকা উচিত। সো they're pretty dwindling কিন্তু এই সেন্সে। যদি জিজ্ঞেস করেন পুরো জেনারেলি ফরেন পলিসি কিরকম হবে, I would say differences হবে। এরা মাল্টিল্যাটারাল অর্গানাইজেশনে আবার অনেক রিইনভেস্ট করবে ফর শিওর। এই যে ট্রাম্প হিউর থেকে বেরিয়ে আসবো, এটা করবো, I don't think those things they will continue. Definitely United Nations কে ডিফারেন্ট ভাবে ইয়ে করবে, প্রায়োরিটাইজ করবে। All these multilateral organizations, whether you talk about NATO or WHO, সব কিছুকে এবং health issueতে for sure focus করবে। But remember, as I said, Harris can arekta again I have to remember, probably she was called the Truman Democrat, meaning American power দিয়ে, if I'm not incorrect, American power দিয়ে American values গুলাকে কিন্তু ওইসব দেশে সেও ইনস্টল করতে চায় এবং চাইবে। সো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে মিডল ইস্টে কিরকম পলিসি হবে, I'm not 100% sure. I am 100% sure যে annexation নিয়ে কিছু করতে পারবে না, and they also don't want it. যদিও বাইডেনের কথা এখনই বললাম, 95-এ তার একটা অন্য ধরনের একটা ধারণা ছিল বা পার্সোনাল কোনো একটা ইন্টারেস্ট ছিল সেখানে, কিন্তু এবং he calls himself a Zionist. At the end of the day, I doubt যে এত ধরনের দেশের একটা আছে, ইম্প্যাক্ট আছে, আরব কান্ট্রি দেখে এলিয়েনেট করতে যাবে না। সৌদি আরেবিয়াকে, as you just mentioned, একটা এত বড় একটা অ্যালাইকে এলিয়েনেট করতে যাবে না, সো ওইটা করবে না। বাট একেবারে কি ইসরায়েলকে খুবই দূরে সরিয়ে রাখবে? Absolutely not. And this is my understanding. This comes from research. This comes from their past, present, future. So এই টিকিটে যদি আপনি ধরেন, আমি মনে করি they'll be strong. They will definitely think about their economy, health ইস্যুতে আরো অনেক বেশি ফোকাস করবে। চায়না এবং রাশিয়াকে ভীষণ এগ্রেসিভলি হ্যান্ডেল করবে। আমার ধারণা
দে উইল গো লাইক একসময় স্যামুয়েল পি হান্টিংটন বলেছিল আমি আপনার প্রোগ্রামে অনেকবার বলছি যে ইউ ক্যানট বি আ লোনলি সুপার পাওয়ার। আই থিঙ্ক ওইটা ওদের মাথায় খুব আছে। দে উইল গো থ্রু দেয়ার ইউরোপিয়ান অ্যালাইজ, সেখানে কিছুটা ডিফারেন্স হবে। ট্রাম্প যেরকম এদেরকে খুব অসন্তুষ্ট করে ফেললো ইউরোপিয়ান অ্যালাইজদেরকে, সেটা হয়তো করবে না। সেখানে হয়তো তাদেরকে নিয়ে একটা কোয়ালিশন ফর্ম করে কোনটা আনফেয়ার, কোনটা রুল অফ ল এর বাইরে, কোনটা হিউম্যান রাইটস ভায়োলেশন, কোনটা এই যে মনে করেন ভাইরাসটা চায়না থেকে আসলো, এই ধরনের জিনিস যেন ফিউচারে না হয় সেগুলো হয়তো একসাথে কোয়ালিশন ফর্ম করে করবে। কিন্তু ইউনিল্যাটারালি রাশিয়ার, আপনাকে আরেকটা কথা বলি, হ্যারিস কিন্তু এই যে রাশিয়ার যে ইনভেস্টিগেশন হয়েছিল 2016 এর ইলেকশনে, যে রাশিয়ার কোনো মেডলিং করেছিল কিনা, কি ধরনের ইন্টারফারেন্স ছিল, হ্যারিস ওয়াজ আ ভেরি স্ট্রং পার্সোনালিটি ইন দ্যাট ইনভেস্টিগেশন এবং শি ইজ রিয়েলি হেল্পড ওই টাইমে। সো শি উইল কন্টিনিউ টু ডু দ্যাট। শি প্রমিসেস যে এখনো সে এটা কি করবে। সো think about their hawkish personality. আবারও বললাম, Biden can be a melodrama personality, but Harris will not, Kamala Harris will not be together. খুব ভালো টিম। সাউথ এশিয়ার জন্য কি হবে জানি না, নিশ্চয়ই একটা কিছু তার একটা সফট কর্নার থাকবে, বাট লেটস নট গো ইনটু দ্যাট। মেজর ভাবে মানে মেজর পলিসিস যদি চিন্তা করি, মিডল ইস্ট গেটওয়ে টু সাউথ এশিয়া, টু অল দোজ কান্ট্রিজ, টু ইউরোপ, মিডল ইস্ট, ওদের ফোকাস সবসময় থাকবে। এবং বিশেষ করে ইরান যেহেতু ওখানে একটা বিরাট একটা জায়গা তৈরি করছে, এবং যেটা বললাম ইয়েমেন এবং সিরিয়াকে স্টেবিলাইজ করা, ওগুলো সব ইন্টারেস্ট থাকবে। ইউরোপকে ইন্টারেস্ট থাকবে, ইউরোপিয়ানসদেরকে যাতে এলিয়েনেট না করে। এন্ড বাট দেন দ্য হকিশ থিংস উইল কন্টিনিউ, এটা আমার ধারণা, এবং উইল হ্যাভ টু ওয়েট এন্ড সি। বাংলাদেশকে নিয়ে একটা প্রশ্ন করেছিলাম, জাস্ট 1-2-3 লাইনে বলবেন আপনি? আমি ওনার সাথে একদম, আপনার ওই গেস্টের সাথে একদম একমত যে বাংলাদেশে কিন্তু this is us মানে states international system। এই যে বললাম যে today's friend can be tomorrow's enemy, ওই একই কথা বাংলাদেশেরও বুঝতে হবে। sure all countries of the world except Israel যদি বলে পাসপোর্টের কারণে যদি আমরা যেতে না পারি, বাণিজ্য না হয়, বা কালচারাল এক্সচেঞ্জ না হয়, ট্রান্সপোর্টেশন, কমিউনিকেশন, all sorts of things, we're already beginning to be isolated. A pandemic আমাদের কি করলো? We are in a globalized world, but globalization কিন্তু is taking a back seat. Isolationism is taking a front seat. এখন যদি আমরা অন্য দেশকে ফলো না করি, একটু করে, again I'm not going in favor of annexation, make no mistake in understanding that. আমি বলছি what you need to do is go with the flow, একটু করে। এবং এটা উনি যেটা বললেন যে আমাদের স্বার্থ হচ্ছে ইকোনমিক স্বার্থ, সিকিউরিটি স্বার্থ, that does not mean আমরা মুসলিম কান্ট্রিজ থেকে ফেভার করবো না বা সাপোর্ট করবো না। উই হ্যাভ টু নো কোন জায়গায় আমাদের সুবিধা হবে, কোন জায়গায়, যেটা আমরা অ্যাকচুয়ালি এখন ইন্ডিয়ার সাথে খুব ভালো চালাচ্ছি আমার মনে হয়। জাস্ট বিকজ ইন্ডিয়া আমাদেরকে সারা জীবন হেল্প করছে, এবং এটাই আমাদের আরেকটা মাস, যে আমাদের বঙ্গবন্ধুর মাস, শোকের মাস, আমরা এই মাসে ইন্ডিয়ার কথা, অনেক কন্ট্রিবিউশনের কথা বলতে পারি। উই ক্যান নেভার ডিনাই দেয়ার কন্ট্রিবিউশন, বাট সারা জীবন যদি বলে what they contributed, আজকে আমরা স্বাধীন হতাম না, we would have been, কোথায় যেতাম, পাকিস্তানের আন্ডারে থাকতাম, সে আমাদের রেপ করতো আর আমাদের মেরে ফেলতো, and subjugated হতাম, অপ্রেসড হতাম, তাহলে it will continue for the rest of your life. মানুষের কোনো কিছু হলে, কোনো প্রবলেম হলে, you still continue, you still move on. So foreign policy is such a thing যে আপনাকে মুভ অন করতে হবে। নিজের ন্যাশনাল ইকোনমিক সিকিউরিটি, পলিটিক্যাল, মিলিটারি, ইকোনমিক সিকিউরিটি, সব ইন্টারেস্ট একসাথে ফ্যাক্টর ইন করে। ডক্টর পারভেজ ইমদাদ। জি, আমেরিকান ইলেকশনে মার্কিন ভোটাররা ডোমেস্টিক পলিসির উপরই অনেকটা জোর দিবে, তবে ফরেন পলিসিও নিশ্চয়ই অনেকটা ইম্প্যাক্ট রাখবে, ইন্টারনালি এন্ড এক্সটার্নালি। এখানে আমার যেটা মনে হয়, এন্ড আই এগ্রি উইথ ডক্টর সারা খান, যে অনেকটা তাদের ক্ষেত্রে যেই হোক, ওয়েদার ইটস মিস্টার ট্রাম্প অথবা মিস্টার জো বাইডেন, যেই আসুক, তাদের মধ্যপ্রাচ্যে তাদের নীতি খুব একটা পরিবর্তন হবে বলে মনে হয় না। তবে এটা অনেকটা ডিপেন্ড করবে যে আরব কান্ট্রিগুলো এবং ওআইসি কতটা ইফেক্টিভলি তাদের ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে, হাউ দে ক্যান মেক দেয়ার প্রেজেন্স ইন দ্য ওভারঅল সিনারিও, সেটা অনেকটা করবে, ডিপেন্ড করবে। আরেকটা জিনিস হলো এখানে সিকিউরিটির সঙ্গে সঙ্গে অ্যান্ড দ্য পলিটিক্যাল ডাইমেনশনস, ইকোনমিক কোঅপারেশনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির একটা বড় ফোকাস এখন হবে পোস্ট কোভিড সিনারিও। যদি আমরা অর্থনৈতিক দিক থেকে যাই, মার্কিন যুক্তরাষ্ট্র ইউএস হ্যাজ টু প্লে এ মেজর রোল ইন দ্য পোস্ট কোভিড ডেভেলপমেন্টস। এখন সামনের মাসে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি হওয়ার কথা আছে, হয়তো অনলাইন হবে, এটা মানে ভার্চুয়াল হবে। এখানে আমি যেমন আশা করছি যে ইউএন উইল হ্যাভ টু ক্লোজলি লুক অ্যাট স্পেশাল provisions for emergency assistance
কনসেশনাল অ্যাসিস্ট্যান্স টু ডেভেলপিং কান্ট্রিজ, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখা দরকার, এবং সেখানে মার্কিন সরকারের ভূমিকাটার উপর অনেকটা জাতিসংঘের সিদ্ধান্তটা অনেকটা এর উপর ডিপেন্ড করবে। আপনি দেখেন আজকে একটা মার্শাল প্ল্যানের মতো কিছু, একটা মানে পিয়ারসন কমিশনের মতো কিছু, যেখানে আন্তর্জাতিক উন্নয়নকে একটি নতুন দৃষ্টিতে, একটি সামগ্রিক অবয়বে, একটি রিস্ট্রাকচার ভিশনে চিন্তা করাটা আমার মনে হয় সময় এসছে। জিল্লুর সাহেব দেখেন, এখন গ্লোবালাইজেশনের যে বিশ্লেষণ আমরা করছিলাম, আজকে তা নতুন করে আমাদের চিন্তা করতে হচ্ছে। এমনকি আমি তো মনে করি যে ফ্রি মার্কেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে মুক্ত বাজার অর্থনীতি এবং ফ্রি মার্কেটের ইম্প্যাক্টটা ফর দ্য মানে বেনিফিট অফ দ্য কান্ট্রিজ, এবং ব্রিক্স ইকোনমি কতটুকু ফ্রি মার্কেটের মধ্যে আরো মানে করতে পারে, প্রসপার করতে পারে, এটা যদি বিশ্লেষণ করতে হয়, এখন কোভিড এর পরবর্তী যে অর্থনৈতিক সমস্যাগুলো যেটা আছে ইন টার্মস অফ রিসেশন একটা হতে পারে, আনএমপ্লয়মেন্ট, ট্রেড ডেফিসিট, এই সকল এগুলা মিট করার ক্ষেত্রে জাতিসংঘের নতুন যে রোল থাকবে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন এবং ইলেকশনের পরে যে প্রশাসনটি আসবে সেটিও অনেকটা সেদিকে খেয়াল রাখবে। আই এম জাস্ট অ্যাডিং দিস পয়েন্টস in addition to what Sarah Khan has said about the dimensions, the political dimensions, which I agree with her. আরেকটা জিনিস এখানে আমি যেটা মনে করি, that the thing is that there will be competition in some way or other between America and যদিও এখন ইউনিপোলার একটা স্ট্রাকচার আছে, কিন্তু আপনি দেখেন চায়না, রাশিয়া, এরা কিন্তু emerging new competitors in the global political and economic scenario. So অনেকটা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্ব যেটা ইলেকশনে আসবে সেটা সেদিকেও তারা খেয়াল রাখবে, এবং মার্কিন ভোটাররা ডোমেস্টিক ইস্যুর উপর বেশি জোর দেবেন বলে আমার ধারণা। তবে এই জিনিসগুলো তারা হয়তো অনেকটা বিশ্লেষণ করবেন। রিগার্ডিং আমি ঠিক শিওর না যে মার্কিন ভোটাররা মানে কিভাবে মানে কামালা হ্যারিসকে দেখবেন, তবে আমি যেটা মনে করি দ্যাট মিস্টার বাইডেন অনেক চিন্তা করে কি, তবে ওনার ভালো অপশন আরো ছিল। যেমন আমার অনেক বন্ধুরা এখানে মনে করে মার্কিন যারা মনে করে যে কন্ডোলিজা রাইস এর মতো ছিল, এলিজাবেথ ওয়ারেন ছিল, বাট উনি অনেক কিছু বিশ্লেষণ করে সেটা তাদের ব্যাপার, তাদের দলীয় ব্যাপার, ডেমোক্রেটিক পার্টির ব্যাপার। আর মিস্টার ট্রাম্প, আমার ধারণা, যদি আমার ভুল না হয়, আমার মনে হতে পারে যে উনি হয়তো মাইক পেন্সকেই রাখবেন, অথবা উনি একজন মহিলা কেউ আনতে পারেন ওনার মানে রানিং মেট হিসাবে, হয়তো স্যারা গ্রিন বা আরেকজন কেউ হতে পারে। ন্যান্সি পেলোসি তো অবশ্যই শি ইজ ভেরি সিনিয়র নাও, তবে আমি জানি না, এরকম কেউ একটা হতে পারে। লেটস সি ইন দ্য নেক্সট মানে ফিউ উইকস। তবে ডিবেট গুলা যে হবে আমরা দেখবো, সেখানে তাদের ফরেন পলিসির ক্ষেত্রে আসবে, এবং মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে এটাও ঠিক যে একদিকে যে সরকারই আসবে মার্কিন যুক্তরাষ্ট্রে, ইসরায়েলের সঙ্গে তাদের একটা সম্পর্ক, তারা ভালো সম্পর্ক সবসময় রেখেছে এবং রাখবে, কিন্তু আরব ওয়ার্ল্ডকেও তারা এবং সামগ্রিকভাবে একটা ব্যালেন্স ফরেন পলিসির দিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে সামনের দিকে যদি তাদের সাউথ এশিয়ার প্রতি দৃষ্টিভঙ্গি কি হবে, জাস্ট ছোট্ট করে যদি 30 সেকেন্ডসে বলেন। দেখেন, সাউথ এশিয়ার প্রতি আমার ধারণা সেটা হচ্ছে তারা কয়েক মাস ধরে বা বছর দুয়েক ধরে তারা ভারতের সঙ্গে সম্পর্কটা একটু বেশ সুদৃঢ় করেছে, সেটা হচ্ছে চীনকে একটু চেক দিবার জন্য। এখন নতুন প্রশাসন যে আসবে বা ট্রাম্প আসুক বা জো বাইডেন আসুক, সেটা চীনার সঙ্গে সম্পর্কটা দেখেন নর্থ কোরিয়ার সঙ্গে কিভাবে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছে মিস্টার ট্রাম্প। এখন নতুন ভাবে জিতে এসে বা জো বাইডেন বা ডোনাল্ড ট্রাম্প যে আসুক, চীনার সঙ্গে যে এখন যে গ্যাপটা হয়েছে, সেই গ্যাপটা তারা কিভাবে নতুন করে দেখবে সেটা একটা দেখার বিষয়। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ তারা অবশ্যই দেখবে, সেই ক্ষেত্রে বোঝা যাবে নভেম্বরের পরে অনেকটা। যে আমি ডক্টর সারা খান, জাস্ট 15 সেকেন্ডে কিছু যোগ করবার থাকলে, আমার হাতে আর সময় নেই। 15 সেকেন্ডসে কি বলতে পারবো নাকি জানি না, তবে উনি দুটো কথা বললেন, একটা চায়নার কথা আর একটা হলো পোলারিটির কথা। আমি মনে করছিলাম যে আমরা বলার সময় বলি যে এটা একটা ইউনিপোলার ওয়ার্ল্ড, অনেকেই বলে ইউনিপোলার, অনেকে বলে বাইপোলার, অনেকে বলে নন পোলার। সো এই নন পোলার সিচুয়েশনটাতে কিন্তু আমি এখন মানি, কারণ এই প্যান্ডেমিক যে আমাদের ফরেন পলিসি বা পোলারিটি কনফিগারেশন চেঞ্জ করেছে, এটা কিন্তু মোস্ট পিপল বুঝে না। আবার পোলার বলতে আমি
পাওয়ার পোলারিটি বলছি না, ক্লাস্টার পোলারিটি বলছি, যেখানে পোলারাইজেশন মানে সব দেশগুলো, যে সব ছোট ছোট দেশ, লেসার স্টেটস, যেখানে একসাথে হয়। তো অ্যাকচুয়ালি এখন কিন্তু একটা নন পোলার সিচুয়েশন, বিকজ আমেরিকাও কিছু করতে পারছে না। লিড করতে হলে আপনার ডোমেস্টিক পলিটিক্সে কোহেশন থাকতে হবে, ওটা নাই। চায়না ইজ ইন গ্রেট ট্রাবল, তারও নাই, এবং আর তো কেউ নাই এখন, কোনো কোয়ালিশনও নাই। ডক্টর পারভেজ, জাস্ট 15 সেকেন্ডস। Exactly. There is need to look at international development cooperation with special focus on the developing countries. এটা হবে আগামী দিনের রাষ্ট্রীয় নীতির বড় বড় দেশগুলোর উল্লেখযোগ্য একটা ডাইমেনশন থাকা দরকার, এবং জাতিসংঘের ভূমিকা আরো সক্রিয়ভাবে থাকা দরকার। পোস্ট কোভিড সিনারিওতে পৃথিবীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বিশেষ করে উন্নয়নশীল দেশদের স্বার্থ দেখার জন্য আন্তর্জাতিক সহযোগিতার আরো দরকার রয়েছে, এবং সেদিকে বিশেষ গুরুত্ব সহকারে এমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স এবং নতুন করে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতার দিকে ফোকাস করা অত্যন্ত জরুরি। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ পারভেজ ইমদাদ এবং ডক্টর সারা খান। দর্শক, এই মহামারীর কারণে পৃথিবী এক নতুন বিশ্ব ব্যবস্থায় প্রবেশ করছে, এবং সেখানটাতে অনেক কিছুই আমরা লক্ষ্য করছি যে আমূল বদলে যাচ্ছে। রাজনীতি, অর্থনীতি, কূটনৈতিক সম্পর্ক, পৃথিবীর নেতৃত্ব কে দেবে বা কারা দিবে, কিভাবে দিবে, বা লড়াইটা আগামী দিনে কি রকমের হবে, সেগুলো নিয়ে এখনো অনিশ্চিত। তবে নানান মেরুকরণ হচ্ছে, নানান কিছু হচ্ছে, সেটিকে আসলে বাংলাদেশের দিক থেকে যদি আমরা বিবেচনা করি, পর্যবেক্ষণ করতে হবে। বাংলাদেশকে আরো উদার দৃষ্টিভঙ্গি নিয়ে নিজের স্বার্থের বিবেচনায় যা কিছু করা দরকার সেগুলো করতে হবে। আমার অতিথিরা বলছিলেন সবকিছু হয়তো হুটহাট করে করা যাবে না, ধীরে ধীরে করতে হবে, কিন্তু পরিস্থিতিটা পর্যবেক্ষণ করতে হবে। আন্তর্জাতিক রাজনীতিটা, আন্তর্জাতিক অর্থনীতি কোন দিকে যাচ্ছে সেটি নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে, এবং সেই অনুযায়ী নিজের করণীয়টা নির্ধারণ করতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।